আমরা যারা ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছি ক্লাস 9 থেকে কিন্তু আমাদের একটা ছবি চোখের সামনে সবসময় ভাসে। আমরা যখন ভরবেগের সংরক্ষণ সূত্র ডিরাইভ করে দেখছি তখন কিন্তু কোনো সিস্টেম বা এই জাতীয় কোনো কথাবার্তা, আধুনিক কথাবার্তা ছিল না। তখন যেটা ছিল যে এরকম একটা বস্তু, এরকম আরেকটা বস্তু, এর ভর m1, এর ভর ছিল m2, তারা যাচ্ছে, একজনের বেগ u1, একজনের বেগ u2, এদের মধ্যে u1টা ছিল বড়, ফলে গতিপথে কি হবে, একটা সময় u1 এর যেটা আছে m1 m2 কে ধাক্কা দেবে। সেই ধাক্কার একটা মুহূর্ত তোমরা নিচে লিখতে সংঘর্ষের মোমেন্ট বা সংঘর্ষের মুহূর্ত। তখন 1 নাম্বারটা ওকে একটা ধাক্কা দিত, বা 1 2 এর উপর ধাক্কা দিত, 2 1 এর উপর ধাক্কা দিত, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান। এরপর দেখতে পাইতাম যে এর যে একটা বেগ ছিল সেই বেগটা আর নাই, v1 হয়ে গেছে, এবং ওর যে আরেকটা বেগ ছিল সেটা হয়তো বেড়ে গেছে কিংবা অন্য কোনো রকম পরিবর্তন হয়েছে, v2 হয়ে গেছে। তার মানে আদি বেগ যা ছিল তার থাকে না, কিন্তু একটা জিনিস তো অবশ্যই ঠিক থাকবে, এখানে একমাত্র ফোর্স কোনটা, ক্রিয়া প্রতিক্রিয়া, মানে বাইরে থেকে, সিস্টেমের বাইরে থেকে কেউ ধাক্কা দিচ্ছি না, ফলে মোট ভরবেগের কোনো চেঞ্জ হবে না, এ নিয়ে কারো কোনো কনফিউশনই থাকবে না। যদি বাহ্যিক ফল শূন্য হয় তাহলে মোট ভরবেগ কনস্ট্যান্ট, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। কিরকম ধাক্কা খেলো, কতখানি বেগ চেঞ্জ হলো, কোন দিকে ছুটে গেল, ভেঙে গেল, ঘুরিয়ে গেল, কোনো ম্যাটার না। ক্ল্যাশ যেমনই হোক, বাইরে কেউ যদি কোনো ডিস্টার্ব না দেয় তাহলে সবসময় ভরবেগটা থাকবে সংরক্ষিত। তো এই যে আমরা একটা এক্সাম্পল পড়তাম, এটা দিয়ে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদন করতাম। এক্সাম্পলটাকে বলা হয় সংঘর্ষের একটা উদাহরণ, সংঘর্ষ। আজকের থেকে আমরা জানবো এই সংঘর্ষের আবার স্পেশাল একটা নামও আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ, ইলাস্টিক কলিশন। এবং সেটা দেখো একটা সরল রেখায়, সবার ভারকেন্দ্র কিন্তু আমরা একটা সরল রেখা আঁকছি, এবং এটা তোমাদের সারা না করলে কাটতো, যে সবার এই যে সেন্টার পয়েন্টটা, ভারকেন্দ্রটা একটা সরল রেখা আঁকবা, এর নাম হচ্ছে 1D কলিশন বা একমাত্রিক সংঘর্ষ। ওকে, আবার এরকম অঙ্ক তোমরা প্রচুর করছো, এই একটা সাইকেল বা একটা বস্তু, এই আরেকটা বস্তু, এই কোলাইড করলো, মনে করো এর একটা বেগ ছিল সামথিং, এরা পরস্পর ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পর মিলে গেল, মানে সাইকেলটা হয়তো ট্রাকের সঙ্গে আটকে গেছে, কিংবা একটা বুলেট একটা কাঠের মধ্যে ঢুকে গেছে। এই দুটা মিলিত অবস্থায় এরকম একটা সিস্টেম, সে একটা সার্টেন বেগ নিয়ে আগাচ্ছে, তখন আর ভিন্ন বেগ থাকা সম্ভব না, দুটা যেহেতু গেঁথে গেছে দুজনের একটাই বেগ থাকতে হবে, কোনো আপেক্ষিক বেগ থাকা সম্ভব না। তো এইরকম যে কলিশন গুলো, সেগুলোকে আমরা বলি পারফেক্টলি অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, ইনইলাস্টিক কলিশন। যদি পরস্পর গেঁথে যায়, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। এবং প্র্যাকটিক্যাল কেসে ম্যাক্সিমামই হচ্ছে অস্থিতিস্থাপক কলিশন, কারণ সেখানে ধাক্কা খাওয়ার পর শব্দ হয়, ঘর্ষণের ফলে তাপ সৃষ্টি হয়, তার মানে শক্তিটা বিভিন্ন রূপে কনভার্ট হয়ে যায়। শক্তি যদি আগে আগে দেখো, এখানে কমপ্লিট শক্তিটাই কিন্তু তার বেগের কারণে গতি শক্তি, তার মানে এই সংঘর্ষগুলো শুরুতে তাদের শক্তিগুলো কমপ্লিটলি গতি শক্তি, এখানেও তাই। কিন্তু যখন ইনইলাস্টিক কলিশন হয় তখন ওই শক্তি অনেক ধরনের ফর্মে কনভার্ট হওয়ার সুযোগ পায়। একটা তো আমরা বললাম শব্দ শক্তি, তাপ শক্তি, কিংবা স্থিতিস্থাপক বিভব শক্তি, দেয়ালকে তোমার বিকৃত করে দিল, যে বলকে ধাক্কা দিল সেই বলকে ট্যাপ খাওয়াই দিছে, তো এরকম, কিংবা কাঠ ভেদ করে চলে গেছে, কাঠের মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি জন্ম দিছে। তাই তার মধ্যে যে গতিশক্তি আছে সেটা পরে আর শুধু গতিশক্তি রকমে থাকবে না, তার মধ্যে গতিশক্তি থাকবে সামান্য, আগের চেয়ে কমে গেছে, তাপ শক্তি থাকতে পারে, তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে যেহেতু বিকৃত করে ফেলছে, তার মধ্যে শব্দ শক্তি থাকতে পারে। কিন্তু একটু কিন্তু সাবধান, শুরুতে তার যে টোটাল এনার্জি সেটা যদি 100 জুলস হয়, এই দুইটা মিলিয়ে, এই সব কয়টা মিলে আবার 100 জুলস হতে হবে, কারণ শক্তি সংরক্ষণশীল, সেটা যে কোনো রকম কলিশনের ক্ষেত্রে। ডিফারেন্ট ফর্মে পেয়েছো, এই জন্য আমরা তার একটা অসুন্দর নাম দিয়েছি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাই এদের মধ্যে মেইন ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। এই দুই ধরনের কলিশনের ক্ষেত্রে, এর ক্ষেত্রে শুরুতে যে টোটাল গতিশক্তি থাকে, পরেও সেটা গতিশক্তিই থাকে, পারফেক্ট রিজিড বডি, ধাক্কা দিল ও সরে গেল, ওদের মধ্যে কোনো ট্যাপ খায়নি, বিকৃত হয়নি, কোনো ঘর্ষণ নেই। হ্যাঁ, তো এই হচ্ছে পারফেক্ট একটা ইলাস্টিক সংঘর্ষ। এবং তোমরা দেখছো যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে সংঘর্ষগুলো হচ্ছে পারফেক্ট ইলাস্টিক, কিন্তু আদর্শ গ্যাস যেমন একটা আদর্শ বস্তু, ওরকম আদর্শ প্র্যাকটিক্যালি কোনো কিছু পাওয়া যায় না। তো সামান্য হলেও অস্থিতিস্থাপক সংঘর্ষ, তবে অনেক ভারী লোহার বল টল যেগুলো খুব বেশি ট্যাপ খায় না, বিকৃত হয় না, তাদের ক্ষেত্রে আমরা ইলাস্টিক কলিশন বলে ধরে নিই। তো ঠিক আছে, তো কলিশন বা সংঘর্ষ কথাটা আমরা অনেকবার বললাম যে পরস্পর ধাক্কা খেলো। এখানে কিন্তু একটা মিসকনসেপ্ট শুরু হয়ে যায়, সেটা হচ্ছে সংঘর্ষ হতে হলে ধাক্কা খেতে হবে, মানে পরস্পরের টাচে আসতে হবে। তো এই বিষয়ে একটু সাবধান থাকবো যে টাচ খাওয়াটা মাস্ট না, আমরা এই বিষয়ে একটু বলে নিচ্ছি। আমরা এখন দেখাবো কখন একটা ঘটনাকে আমরা সংঘর্ষ বা কলিশন বলবো।
অবশ্যই তোমরা গেস করছো যে উপরে আমরা বলছি বাহ্যিক বল শূন্য হতে হবে, বাইরে থেকে কেউ কোনো ডিস্টার্ব দিতে পারবে না। তাহলে বাহ্যিক বল শূন্য হওয়ার অর্থ কেবল ক্রিয়া এবং প্রতিক্রিয়া, কেবল ক্রিয়া আর প্রতিক্রিয়া, এক বস্তু অন্যকে দেবে, অন্য বস্তু একে দেবে, বাইরে থেকে তাদের কেউ ঝামেলা করবে না। তার মানে নেট বাহ্যিক বল শূন্য হতে হবে, এটা একটা শর্ত। খুবই অল্প সময় ক্রিয়া করে, এটা খুবই কমন সেন্স। যেমন ব্যাটের সঙ্গে একটা বলের বাড়ি, খুবই অল্প সময় ক্রিয়াশীল একটা সার্টেন টাইম জুড়ে। তার চেয়ে বড় কথা, আমরা একটু আগেই দেখলাম যে একটা বস্তু সার্টেন একটা বেগ ছিল, তারপর তারা সংঘর্ষ করলো এবং লাস্টে তাদের বেগগুলো পরিবর্তন হলো। শুরুতে ছিল সাপোজ u1 u2, লাস্টে দেখলাম v1 v2। তার অর্থ তাদের ভরবেগগুলো নিজেদের মধ্যে চেঞ্জ হচ্ছে। এর ভরবেগ আগে m1 u1, পরে হয়েছে m1 v1। তার মানে ভরবেগ কিংবা তাদের শক্তিগুলো বিভিন্ন ফর্মেও থাকতে পারে, কিন্তু যে জিনিসগুলো চেঞ্জ হতে পারবে না বাহ্যিক বল শূন্য হলে আমরা জানি সেটার মধ্যে অবশ্যই ভরবেগ কনস্ট্যান্ট থাকতেই হবে। মোট ভরবেগ কোনো চেঞ্জ হওয়া যাবে না। একা একা চেঞ্জ হতে পারে, প্রথমটা চেঞ্জ হবে, দ্বিতীয়টা এমনভাবেই চেঞ্জ হবে যাতে মোটটা কি থাকে, সমান থাকে। তো ভরবেগ কনস্ট্যান্ট থাকতে হবে। তো এখানে কিন্তু সাবধান, আমি কোথাও কিন্তু রৈখিক ভরবেগ বলিনি। ভরবেগের মধ্যে দুইটা পার্টি আছে, একটা কৌণিক ভরবেগ আর একটা রৈখিক ভরবেগ। তা আমরা এতক্ষণ ধরে যত কথা বলছি সেগুলো রৈখিক ভরবেগ, কিন্তু মাথায় রাখবা যেটা কৌণিক ভরবেগ এবং রৈখিক ভরবেগ উভয়ের ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকতে হবে। সেই সাথে মোট শক্তি তো অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, এটা তো না বললেও বুঝবো যে শক্তি সারা জীবনই সংরক্ষণশীল। মোট শক্তি কনস্ট্যান্ট থাকতে হবে। কিন্তু গতিশক্তি, শুরুতে যে গতিশক্তি সেটা পরে গতিশক্তি নাও থাকতে পারে, কমে যেতে পারে, অন্য শক্তিতে কনভার্ট হতে পারে। গতিশক্তি কনস্ট্যান্ট থাকতেও পারে, নাও পারে, নাও পারে। আরেকটা চমৎকার ইস্যু হচ্ছে এই, শুরুতেই বলে দিছি এদের মধ্যে কেবল ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তো ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য দুইটা বস্তু মাস্ট। তো দুইটা বস্তু পরস্পরকে অনেকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া দিতে পারে, অনেক ধরনের বল দিয়ে, কিন্তু মেইনলি তাদের দুইটা ভাগে ভাগ করতে পারি। মনে করো এটা 1 নম্বর বস্তু, এটা 2 নম্বর বস্তু। 1 2কে যে বল দেয়, 2 1কে যে বল দেয়, সেটার জন্য কিন্তু তাদের মধ্যে ধাক্কা দেওয়াটা মাস্ট না, টাচে আসাটা মাস্ট না। কারণ আমরা বলছি এই ধরনের বলকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে টাচ খাইতেই হবে, আরেকটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স বা অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। অ্যাকশন অ্যাট আ ডিস্টেন্স মানে দূরে থেকেই তারা পরস্পরকে ক্রিয়া দেবে, অ্যাকশন করবে, ইন্টারঅ্যাকশন করবে। তো সেরকম বল কিন্তু আমরা অলরেডি অহরহ বলি। তারা কারা? তাদের মধ্যে খুবই পপুলার বলগুলো হচ্ছে গ্র্যাভিটি, ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক বল, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স, কুলম্বের ফোর্স। এদের মধ্যে কিন্তু কোনো রকম টাচ খাওয়ানো লাগে না, অনেক দূরে থেকে তারা পরস্পরকে বল প্রয়োগ করতে পারে। আর কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে চিরায়ত ফোর্সগুলো কারা? স্প্রিং ফোর্স, স্প্রিংকে টান দেওয়া লাগবে বা বাড়ি দেওয়া লাগবে স্প্রিংকে। ঘর্ষণ বল, অবিলম্ব প্রতিক্রিয়া বা নর্মাল ফোর্স, যে মাটির উপর তুমি চাপ দাও মাটি তোমাকে চাপ দেয়, এগুলোর নাম হচ্ছে সবকটা কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ বল। তো যেহেতু তাদের মধ্যে স্পর্শ হলেও বল প্রযুক্ত হয়, তারা দূরে থাকলেও পরস্পর বল প্রযুক্ত হয় এবং বাহ্যিক বল শূন্য, তাহলে মাথায় রাখবা সংঘর্ষ নাম শুনে মনে হয় তাদের মধ্যে বাড়ি খেতে হবে বা কন্ট্যাক্টে আসতে হবে, কিন্তু তাছাড়াও সম্ভব। মেইন শর্ত হচ্ছে ভরবেগ কনস্ট্যান্ট থাকতে হবে। তো এরকম কয়েকটা সংঘর্ষের কথা দেখাচ্ছি আমরা, যেখানে তারা কোলাইড করে আবার নাও করতে পারে। যেমন দুইটা বল পরস্পরকে ধাক্কা দিল, তখন তাদের মধ্যে কোন বলটা কাজ করে? স্থিতিস্থাপক বলটা, স্থিতিস্থাপক বল পদার্থের, ইলাস্টিক ফোর্স। এরপর মনে করে এটা হচ্ছে সূর্য। তো এই সূর্যের এই পাশ থেকে একটা ধূমকেতু আসতেছে, পেছনে লেজ। ধূমকেতু এই পথে আসতে গিয়ে যেই সূর্য আকর্ষণ পাবে সেই করে একটা বাঁক নেবে, এরকম একটা হাইপারবোলা কিংবা প্যারাবোলিক ওয়েতে সে চিরস্থায়ীভাবে বিদায় নেবে। কিন্তু কথা হচ্ছে দেখো, আগমন পথে তার একটা ভরবেগ ছিল, আর নির্গত হওয়ার সময় কিন্তু তার ভরবেগ পুরো চেঞ্জ হয়ে গেছে। মোট ভরবেগে কোনো পরিবর্তন হবে না, সূর্যেরও ভরবেগ চেঞ্জ হতে হবে, কিন্তু খেয়াল করো তাদের গতিপথ কিন্তু পুরোপুরি পাল্টে গেছে। এটাও কিন্তু সংঘর্ষ একটা প্রধানতম বৈশিষ্ট্য, তাদের ট্র্যাজেক্টরি, আগে যে পাথ থাকে সেই পাথটা প্রায় বদলে যায়। তাহলে এখানে কোন ফোর্সটা কাজ করছে? তাদের মধ্যে কিন্তু কোনো ধাক্কা লাগে নেই, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, দূরে থেকেই বল ক্রিয়া করতে পারে। আর আরেকটা কেমন হতে পারে? কোয়াইট সিম্পল, যে আমরা আলফা কণা পরীক্ষা শিখেছি রাদারফোর্ডের, যে এই একটা হচ্ছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, না স্বর্ণপাত, এর মধ্যে আমরা একটা আলফা কণাকে নিক্ষেপ করছি, সেটা পজিটিভলি চার্জড। তো এটা যখন সরল রেখে যাচ্ছিল, যে নিউক্লিয়াসের সামনে অনেক বেশি পজিটিভ চার্জ পাইছে, হাইপারবোলিক পথে ওইদিকে চলে গেছে, হঠাৎ করে ডিফ্লেক্ট হয়ে চলে গেছে। এইটাকে কিন্তু আমরা সংঘর্ষ বলবো। কিন্তু এখানে তাদের মধ্যে কোনো টাচ খায়নি, তারা অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স, দূরে থেকে তারা পরস্পরকে অ্যাকশন বা প্রতিক্রিয়া দিয়েছে। এই ফোর্সের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বের ফোর্স। তো এই প্রত্যেকটা ঘটনাকেই কিন্তু আমরা সংঘর্ষ বলবো।
তাই কমন সেন্সে যদি আমরা বুঝি সংঘর্ষ বলতে পরস্পর ধাক্কা খেতে হবে, নট নেসেসারিলি। মেইন শর্ত হচ্ছে এগুলো, তাদের ট্র্যাজেক্টরি চেঞ্জ হবে, অল্প কিছুক্ষণ ধরে ক্রিয়া করতে হবে, হয়তো তারা টাচ খাবে কিংবা খাবে না, মোট শক্তির চেঞ্জ হতে পারবে না, মোট ভরবেগের চেঞ্জ হতে পারবে না, গতিশক্তি চেঞ্জ হতেও পারে নাও পারে।